টাকা এমন একটা জিনিস যেটাকে ভিখারি থেকে শুরু করে বিলিয়নার পর্যন্ত সবাই পেতে চায়। টাকা এমন একটা ভাষা যেটাকে সবাই বোঝে। টাকাই তো বনে জঙ্গলে ঘুরে বেড়ানো মানুষকে উঁচু উঁচু বিল্ডিং থেকে শুরু করে ঝড়ের গতিতে চলা গাড়িতে বসিয়েছে এবং সমস্ত সুখ সুবিধা প্রদান করেছে। এটা একটা কাগজের টুকরো হলেও এর নিজের মধ্যেই অনেক ভ্যালু আছে, যা যে কোনো জিনিসের দাম নির্ধারণ করে। এবার প্রশ্ন হলো যে টাকার মধ্যে এত পাওয়ার এলো কোথা থেকে? তো এর উত্তর জানতে হলে আমাদেরকে টাকার ইতিহাস সম্বন্ধে জানতে হবে। সো নাম্বার 1, হিস্ট্রি অফ মানি। আজ থেকে হাজার হাজার বছর আগে লোকেরা এক্সচেঞ্জের জন্য বার্টার সিস্টেমকে ব্যবহার করত, অর্থাৎ কোনো জিনিসের পরিবর্তে অন্য কোনো জিনিস দিত। যেমন ধরুন কারোর কাছে গম আছে আর তার শাকসবজির প্রয়োজন, তাহলে তাকে এমন কোনো লোককে খুঁজতে হতো যার কাছে শাকসবজি আছে অথচ তার গমের প্রয়োজন। আর খোঁজার পর দুজন রাজি হলে তখন তারা তাদের জিনিসগুলিকে এক্সচেঞ্জ করে নিজেদের প্রয়োজন মেটাতো। বাটা সিস্টেমে জিনিসগুলিকে ডাইরেক্ট এক্সচেঞ্জ করা হতো, অর্থাৎ সরাসরি আদান প্রদান করা হতো। তাই লোকেরা যখন বিভিন্ন ধরনের জিনিস বানাতে শুরু করলো তখন ধীরে ধীরে আদান প্রদানের জন্য লোকেদের খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ালো। তাই লোকেরা ডাইরেক্ট এক্সচেঞ্জের জায়গায় ইনডাইরেক্ট এক্সচেঞ্জকে প্রাধান্য দিল, অর্থাৎ লোকেরা দুটি জিনিসকে সরাসরি আদান প্রদান করার পরিবর্তে একটা কমন মিডিয়াম অফ এক্সচেঞ্জে পরিণত করতে শুরু করলো। আর সেই কমন মিডিয়াম অফ এক্সচেঞ্জকে ব্যবহার করে আদান প্রদান করতে শুরু করলো। তো এই কমন মিডিয়াম অফ এক্সচেঞ্জের জন্য লোকেরা বিভিন্ন জিনিসকে ব্যবহার করতে শুরু করলো, যেমন সিসেল, ক্রাফটেড স্টোন, হাতির দাঁত ইত্যাদি। এক্সাম্পল, লোকেরা যখন সিসেলকে কমন মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করত, তখন যদি কারোর কাছে গম থাকতো আর তার যদি শাকসবজির প্রয়োজন হতো, তাহলে সে এমন কোনো লোকের কাছে গম বিক্রি করত যার গমের প্রয়োজন। তার কাছে সিসেলের পরিবর্তে গম বিক্রি করে সেই সিসেল দিয়ে সে এমন কোনো লোকের কাছ থেকে শাকসবজি কিনে আনতো যার কাছে শাকসবজি আছে। তো এইভাবে আদান প্রদান করা সরাসরি আদান প্রদান করার থেকে অনেক সহজ। তো এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে সিসেলের ব্যবহার ঠিক টাকার মতো, তাই সিসেলকে টাকার ফার্স্ট ফর্মও বলা যেতে পারে। সিসেলের পরে মানুষ ধীরে ধীরে আদান প্রদান করার জন্য বিভিন্ন ধাতুর কয়েনকে ব্যবহার করতে শুরু করলো, যেমন কপার কয়েন, সিলভার কয়েন, গোল্ড কয়েন ইত্যাদি। এইসব কয়েনগুলির ব্যবহারেও কিছু সমস্যা ছিল, যেমন কয়েনগুলি ওজনে খুব ভারী ছিল, তাই বয়ে নিয়ে যেতে অসুবিধা হতো। তাছাড়াও চুরি ডাকাতির ভয় ছিল। তো এইসব সমস্যার হাত থেকে বাঁচার জন্য কিছু জোহরি ও অন্যান্য কয়েকজন লোক মিলে একটা উপায় বের করলো। তারা বলল, তোমরা তোমাদের কয়েনগুলিকে আমাদের কাছে জমা রেখে দাও আর তার বদলে এই কাগজের টুকরোটা নিয়ে যাও। এই কাগজে লেখা আছে আই অ ইউ, মানে আমি তোমার পাওনাদার। এতে লেখা আছে তোমার এত সংখ্যক এই কয়েনগুলি আমার কাছে জমা আছে, যেমন 30টা গোল্ড কয়েন, 40টা কপার কয়েন, 20টা সিলভার কয়েন ইত্যাদি। তো এই কাগজটাকে দেখিয়ে লোকেরা জোহরির কাছ থেকে নিজের কয়েনগুলিকে ফেরত পেত। এই সিস্টেমটা লোকেদের খুব পছন্দ হলো আর লোকেরা নিজেদের কয়েনগুলিকে জোহরির কাছে জমা রাখতে শুরু করলো। কিন্তু তার কিছুদিন পরে জোহরিরা লক্ষ্য করলো যে কোনো লোকই তাদের কাছ থেকে নিজের কয়েনগুলিকে ফেরত নিতে না এসে তাদের দেওয়া ওই রসিদটির পরিবর্তে আদান প্রদান করতে শুরু করে দিয়েছিল। কারণ লোকেরা বিশ্বাস করত যে রসিদ আছে মানে কয়েনও আছে। তাই যখন জোহরিরা এই কথাটা বুঝতে পেরেছিল তখন তারা লোভে পড়ে নকল রসিদ বানাতে শুরু করে দিয়েছিল। এইভাবে শুরু হলো দুনিয়ার সবার প্রথম স্ক্যাম, যা আজও চলছে। তখন এই কয়েনগুলিকে সামলে রাখার জন্য যে দোকানটাকে ব্যবহার করা হয়েছিল সেটা হলো এই দুনিয়ার সবার প্রথম ব্যাংক। আর কয়েনগুলির পরিবর্তে যে রসিদ পাওয়া যেত, যেটাকে লোকেরা কমন মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করত, সেটা হলো দুনিয়ার প্রথম কারেন্সি, অর্থাৎ নোট মানে টাকা। নাম্বার 2, হাউ ডাজ ব্যাংক ওয়ার্ক। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে একটা ব্যাংক কিভাবে কাজ করে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমরা যে টাকাটা ব্যাংকে রাখি সেই টাকাটাকে তারা অন্য কারোর কাছে 10 থেকে 12% সুদের হারে লোন দেয়, আর সেখান থেকে তারা যে রিটার্নটা পায় তার মধ্য থেকে মাত্র 3 থেকে 4% আমাদেরকে দেয়। অর্থাৎ এই মাঝখানের যে সুদের গ্যাপটা সেটা হলো ব্যাংকের প্রফিট। এক্ষেত্রে 12% থেকে 4% বাদ দেওয়া মানে বাদবাকি যে 8% বেঁচে আছে সেটা হলো ব্যাংকের প্রফিট। তো
তো এটাকে ভালোভাবে বোঝানোর জন্য যদি একটা উদাহরণ দিই, তাহলে যদি আপনি ব্যাংকে 100 টাকা জমা রাখেন, তাহলে ব্যাংক সেই 100 টাকার উপরে 4% সুদ আপনাকে দেবে। অর্থাৎ 1 বছর শেষে আপনি ব্যাংক থেকে 104 টাকা পাবেন। কিন্তু ব্যাংক ওই 100 টাকাটাই অন্য কারোর কাছে 12% হারে লোন দিয়ে দেবে। অর্থাৎ তার কাছ থেকে 1 বছর পরে ব্যাংক 112 টাকা নেবে। আর এই 112 থেকে 104 টাকা বাদ দিলে মাঝখানের যে 8 টাকাটা বেঁচে থাকে, সেটা হলো ব্যাংকের প্রফিট। আমরা সাধারণ মানুষেরা ভাবি যে ব্যাংক এইরকম ভাবেই অপারেট করে, কিন্তু ব্যাংক শুধু এইরকম ভাবে অপারেট করে না। একটা ব্যাংককে চালানোর পিছনে অনেক বড় মায়াজাল বেছানো আছে, আর এই মায়াজালের নাম হলো ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম। পৃথিবীর সমস্ত ব্যাংকই এই সিস্টেম মেনে চলে। তো এই ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম অনুযায়ী যে কোনো ব্যাংক আমাদের জমা করা টাকার মাত্র 10% নিজের কাছে রিজার্ভ হিসাবে জমা করে রাখে, আর বাদবাকি 90% টাকা লোন হিসাবে অন্য কাউকে দিয়ে দেয়। তো এই অনুযায়ী যদি আপনি 10,000 টাকা ব্যাংকে জমা করে রাখেন, তাহলে তার 10% অর্থাৎ 1,000 টাকা ব্যাংক নিজের কাছে রিজার্ভ হিসাবে রেখে দেয়, আর বাদবাকি 90% টাকা অর্থাৎ 9,000 টাকা অন্য কাউকে লোন হিসাবে দিয়ে দেয়। এখানে ভালোভাবে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে 10,000 টাকা জমা করার পর যদি আপনি নিজের ব্যালেন্স চেক করেন, তাহলে আপনার ব্যালেন্স সেই 10,000 টাকাই দেখাবে। কিন্তু অন্যদিকে ব্যাংক যাকে 9,000 টাকা লোন দিয়েছিল, সে নিজের ব্যালেন্স চেক করলে দেখতে পাবে যে তার ব্যাংকেও 9,000 টাকা আছে। অর্থাৎ আপনাদের দুজনেরই হাতে 10,000 আর 9,000 টাকার পারচেসিং পাওয়ার আছে, যেটা দিয়ে আপনারা যা ইচ্ছা তাই কিনতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকের কাছে মাত্র 10,000 টাকাই ক্যাশ আছে। মানে ব্যাংক শুধু নিজের কম্পিউটারে কিছু নাম্বার টাইপ করে 9,000 টাকার এক্সট্রা কারেন্সি ক্রিয়েট করে দিয়েছে, যেটা শুধু একটা ভার্চুয়াল নাম্বার আর কিছুই না। আর এই খেলাটা এখানেই শেষ হয় না, এটা অনেক দূর অবধি যায়। এমন যে ব্যক্তিটি 9,000 টাকার লোনটি নিয়েছিল, সে তো শুধু শুধু লোনটি নেয়নি, নিশ্চয়ই কিছু কেনার জন্য নিয়েছে। তো সে যখন সেই 9,000 টাকাটাকে খরচা করবে, তখন সেই টাকাটা তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে অন্য কারোর অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। আর ব্যাংক আবার এই 9,000 টাকা 10% অর্থাৎ 900 টাকা নিজের কাছে রিজার্ভ হিসাবে রেখে দেবে, আর বাদবাকি 90% অর্থাৎ 8,100 টাকা আবার অন্য কাউকে লোন হিসাবে দিয়ে দেবে। আর এই প্রসেসটা কন্টিনিউ করতে করতে একটা ব্যাংক আপনার 10,000 টাকার ক্যাশ ডিপোজিটকে 1 লাখ টাকার ভার্চুয়াল কারেন্সিতে পরিণত করে বিজনেস করে। আমাদের মনে হয় ব্যাংকে আমাদের টাকা সেফ থাকবে, আর যখন ইচ্ছা তখন আমরা তুলতে পারবো, রাইট? কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। কারণ যদি 20 থেকে 30% মানুষ একসঙ্গে নিজের টাকা তুলতে ব্যাংকে যায়, তাহলে ব্যাংক আমাদের টাকাগুলোকে ফেরত দিতে পারবে না, কারণ ব্যাংকের কাছে আমাদের পুরো টাকাটা থাকে না। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের জন্য ব্যাংক প্রবাবিলিটির ওপর চলে। এই দুনিয়ার সমস্ত ব্যাংকের টাকাকে যদি 100 টাকা ধরে নেওয়া হয়, তাহলে ব্যাংকের কাছে মাত্র তার 10% অর্থাৎ 10 টাকাই ক্যাশ হিসাবে অ্যাভেলেবেল থাকে। তাই আমাদের ভাবনাটা ভুল, কারণ ব্যাংকে আমাদের টাকা সেফ থাকে না, বরং আমাদের টাকাকে কাজে লাগিয়ে ব্যাংক নিজের বিজনেস চালায়। এখানে আপনি দেখলেন তো, যে কোনো ব্যাংক আমাদের টাকাকে 10 গুণ টাকায় পরিণত করে বিজনেস করতে পারে। এর ফলে আমাদেরকেই যত রকমের প্রবলেম ফেস করতে হয়, যেমন ব্যাংকের দ্বারা এক্সট্রা কারেন্সি ক্রিয়েট হওয়ার ফলে লোকেদের কাছে বেশি টাকা আসে, আর সেই টাকা দিয়ে লোকেরা বেশি বেশি জিনিসপত্র কিনতে পারে। ফলে জিনিসপত্রের চাহিদা বেড়ে যায়, ফলে জিনিসপত্রের দাম আগের থেকে বেড়ে যায়। এটাকে এক কথায় ইনফ্লেশন বৃদ্ধি পাওয়া বলা হয়। আপনারা সবাই জানেন যে সরকার নতুন নোট প্রিন্ট করুক বা কারেন্সি ক্রিয়েট করুক, সবই ডাইরেক্টলি ইনফ্লেশনের ওপর প্রভাব ফেলে, যার ফলে সাধারণ মানুষেরই পকেট কাটা যায়। তো টাকার এই মায়াজালটা জেনে বুঝেই কমপ্লিকেটেড করা হয়েছে, যাতে সাধারণ মানুষেরা এটাকে সহজে বুঝতে না পারে আর সারা জীবন এই মায়াজালের মধ্যেই ফেঁসে থাকে। নাম্বার 3, কারেন্সি ভার্সেস মানি। আমরা সবাই মনে করি যে কারেন্সি আর মানি একই, কিন্তু আসলে কারেন্সি আর মানি একই নয়। কারণ কারেন্সি হলো একটা কমন মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যেটার ভ্যালু আজকে আছে কালকে নাও থাকতে পারে। কিন্তু মানি হলো এক ধরনের ভ্যালুয়েবল অ্যাসেটস, যার রিয়েল ভ্যালু কোনোদিনও হারায় না, যেমন গোল্ড, সিলভার ইত্যাদি। আজ থেকে 1000 বছর আগে গোল্ড ও সিলভারের একটা ভ্যালু ছিল, আজও আছে। কিন্তু 1000 বছর আগের কারেন্সি অর্থাৎ টাকার ভ্যালু আজ একই নেই, জিরো হয়ে গেছে। মানে তখনকার টাকা এখন কোনো কাজেই আসবে না।
1000 বছর আগের কথা ছাড়ুন, রিসেন্টলি 2016 সালে নোটবন্দি করে দেওয়া হয়েছিল, যেখানে সরকার বলেছিল যে 500 ও 1000-এর নোট বাতিল করে দেওয়া হবে আর সেই জায়গায় নতুন নোট চালু করা হবে। আর সেটা হয়েও ছিল, যার ফলে 500 টাকা ও 1000 টাকার ভ্যালু তখন জিরো হয়ে গিয়েছিল। মানে 500 টাকা ও 1000 টাকার নোটকে ব্যবহার করে তখন কোনো কিছু কেনা যেত না। অর্থাৎ সরকার চাইলে যখন খুশি কারেন্সিকে তৈরি ও ধ্বংস দুইই করতে পারে, কিন্তু সরকার চাইলেও রিয়েল মানিকে কখনোই তৈরি ও ধ্বংস কোনোটাই করতে পারবে না। আর এটাই মানি ও কারেন্সির মধ্যে মেন ডিফারেন্স। তাই ঘরে নোটের বান্ডিল রাখার পরিবর্তে সেই টাকা দিয়ে গোল্ড বা সিলভার কিনে ফেলে রাখুন, যাতে আপনার টাকার ভ্যালু না হারায় আর বিপদের দিনে আপনার কাজে আসে। তো এগুলো ছিল টাকার সম্বন্ধে কিছু অজানা তথ্য। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।